এদিকে শেখ হাসিনার ভয়ঙ্কর পদক্ষেপে কাঁপছে সবাই। কি হবে দেশে? আওয়ামী লীগের দৌড় এখন কি পলায়নের দিকে নাকি আবার দেশে আসার দিকে? প্রধানমন্ত্রীকে যদি জনগণ পিটায় মাইরা ফেলায়। এদিকে কি শুরু করলো আওয়ামী লীগের সমর্থকরা, দেখলে অবাক। শান্তি নেই আওয়ামী লীগের মনে, শান্তি নেই দলটির সভাপতি বা সভানেত্রী শেখ হাসিনার মনে। কি এমন পদক্ষেপ নিল শেখ হাসিনা যেটা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেল? দর্শক শ্রোতা, শেখ হাসিনা কিন্তু একের পর এক পরিকল্পনা করেই যাচ্ছে। সে বাংলাদেশে নাই, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। এখন এটা কি হয়েছে? কাজ আপনারা তো সবাই জানেন, ডক্টর ইউনূস আমাদের দেশের বর্তমান সরকার। যদি শেখ হাসিনা দেশে আসে তাহলে ডক্টর ইউনূসের কি হবে? এইটা নিয়েও কিন্তু অনেক কথা উঠেছে। কেউ করতেছে আলোচনা, আবার কেউ বা করতেছে সমালোচনা। গাইজ আপনাদেরকে কিন্তু সব কিছু দেখাবো এই বিষয়গুলো নিয়ে, শেখ হাসিনার পরিকল্পনা, এগুলো নিয়ে এখন কয়েকটা ভিডিও প্লে করব। এই ভিডিওগুলোতে সব কিছু থাকবে ধারাবাহিকভাবে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে দেখতে থাকুন। শান্তি নেই আওয়ামী লীগের মনে, শান্তি নেই দলটির সভাপতি বা সভানেত্রী শেখ হাসিনার মনেও। এই মুহূর্তে সারা পৃথিবীর বিভিন্ন দেশে নানান ঝক্কি ঝামেলার কারণে যখন মুভমেন্ট করতে পারছেন না, ভারতে সরকার কর্তৃক নিরাপদ আশ্রয়ে যে বাংলোটিতে বসবাস করছেন, সেই বাংলোটিতে তিনি যে আর কতদিন বসবাস করতে পারেন, পাশাপাশি ভারত সরকার তাকে কতদিন আশ্রয় দিতে পারে, এই নিয়ে নতুন এক উত্তপ্ত রাজনীতিতে আমরা দেখছি ভারতের বর্তমান অবস্থান। দর্শক, আমরা দেখেছিলাম প্রথমে সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে শেখ হাসিনাকে যে কোনো ওয়েতে ভারতে রাখবে মোদির সরকার। ইভেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা নানান কর্মকাণ্ড চালাবেন। ইভেন ইন্টারন্যাশনাল লেভেলে তারা খেলছেনও। ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়, কেউ কেউ বলছেন যে ভারতের হাতে বাংলাদেশের কন্ট্রোলিং চলে যাবে, আর সেখান থেকে ভারত তখন যে কোনো কিছুই করতে পারবে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই দিনভর অপেক্ষা করছে কখন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবে। এখন প্যাচটা লাগছে কোথায়? প্যাচ লাগছে এতদিন পর্যন্ত ভারতের রাজনীতিতে প্রত্যেকটা দল বা যারা আছেন, যেহেতু ভারত একটা স্টেট সিস্টেম দেশ, সেখানে স্টেটগুলোর মুখ্যমন্ত্রী থাকে, আর এই বিভিন্ন মুখ্যমন্ত্রী সবার বাপ হচ্ছে নরেন্দ্র মোদী। এতদিন পর্যন্ত পরিস্থিতিটা কন্ট্রোলে ছিল, কিন্তু হঠাৎ করেই আপনার শেখ হাসিনার ভারতে অবস্থান করা নিয়ে অথবা তাকে আশ্রয় দেওয়া নিয়ে এবার নিজেদের মধ্যে উত্তপ্ত হচ্ছে ভারতের রাজনৈতিক দলগুলো। ভারতের পূর্বাঞ্চলীয় একটা রাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত সোরেন, তিনি এবার শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে মোদির বিরুদ্ধে আঙুল তুলেছেন এবং কি কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের দিকে সরাসরি আঙ্গুল তুলে বলছেন যে কিসের ভিত্তিতে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী যেভাবে আসছে যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছেন মোদির সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমেই বাংলাদেশ থেকে ভারতে আপনার অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে। তাদের বক্তব্য হচ্ছে নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুপ্রবেশকারী ইস্যুতে মন্তব্যের জবাবে সরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরিয়ে আনার এই মুহূর্তে সরকার পুনর্বহাল করার কোনো বিকল্প নেই। তাই এই চক্রান্তকারীরা, এই খুনিরা, আসিফ নজরুলরা, সমন্বয়করা, ডক্টর ইউনূস, সুৎখোর মহাজন ইউনূসরা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়ে দেশের সমস্ত সম্পদ লুটে এখন ওরা বিদেশে পাড়ি জমানোর জন্য সকলে প্রস্তুতি নিয়েছে। আমাদের উচিত হবে, আমাদের প্রত্যেকটা বঙ্গবন্ধুর সৈনিকদের উচিত হবে একজনও যেন এই বাংলাদেশ থেকে পালাতে না পারে। আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকতে হবে। ঘরে ঘরে লগি বইটা তৈরি করতে হবে, যেন একজনে যেন পালাতে না থাকবে। আমাদের ইউনিটগুলো বাক করে দেওয়া থাকবে। যখন ডাক আসবে, ইনশাল্লাহ খুব শীঘ্রই ডাক আসছে, ইনশাল্লাহ আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ডাক দিবেন। শুধু আপনারা অপেক্ষা করুন, আপনারা প্রস্তুত থাকুন, প্রস্তুতি নিয়ে রাখুন। ডাক দিলে তারপরে লগি বইটা বানাবেন, সে আশায় যদি বসে থাকেন তাহলে ভুল করবেন। এখনই বানান, প্রস্তুত থাকুন, প্রস্তুতি নিয়ে রাখুন। যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি নিয়ে রাখুন, লগি বইটা তৈরি করুন। ঘরের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে বের হয়ে যাবেন রাস্তায়, স্কুল পড়ুয়া বাচ্চা থেকে নিয়ে, ঘরের পরিবার থেকে নিয়ে সকলকে নিয়ে রাস্তায় একযোগে নেমে পড়বেন ডাক দেওয়ার সাথে সাথে। এবং যে ইউনিটগুলো বাক করে দেওয়া হবে
কে কোন ইউনিটে দায়িত্ব পালন করবে, কোন কোন রাস্তা দিয়ে তারা পালাতে পারে, কিভাবে কিভাবে পালাতে পারে, যখন যেখানে নির্দেশ দেওয়া হবে সেখানে সবাই অবস্থান নেবেন, কেউ যেন পালাতে না পারেন। আরেকটি আমরা এখানে দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে নিয়ে কথা হচ্ছে এবং এইসব বিষয় নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন, মূল যে বিষয়টা শেখ হাসিনার নেক্সট পরিকল্পনা এবং আসলেই কি শেখ হাসিনা দেশে আসবে কিনা এবং শেখ হাসিনাকে দেশে আসলে কি করা হবে এবং এইসব নিয়ে ডক্টর ইউনূসও কি বলতেছেন। দর্শক শ্রোতা, মূল বিষয়গুলো কিন্তু আপনারা এখন দেখতে পারবেন, আপনারা সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকলি দেখবেন। এই যে দেখতে থাকুন। আওয়ামী লীগের মতো দল বা বিএনপির মতো দল, তাদেরকে যদি কেউ রিফিউজ করে তাহলে তার খুব প্রেস্টিজে, এটা খুব অপমান। মানে আমি 2014 সালে মনোনয়ন পেপার কিনিনি, এটা আওয়ামী লীগ আসলে খুব সহজভাবে মেনে নেয়নি। আবার বিএনপি 2018 সালে আমাকে মনোনয়ন দিয়েছে, আমাকে খুব উপকার করেছে, নট লাইক দ্যাট। শেখ হাসিনাকে অপমান করা বা তার দল থেকে একজনকে হারিয়ে আনা, এটা আমার জায়গায় যদি একটা তেলা পোকাও হতো তাহলে হয়তো সেই সুযোগটা 2018 সালে বিএনপি নিত এবং সেটাই তারা নিয়েছে। দে ট্রাই টু ইউজ মি। তো সেভাবে হোক, বিএনপির সঙ্গে এখন পর্যন্ত ওইভাবেই আমি শুধু ইলেকশন করেছি, সেভাবে আছি। কিন্তু আমার যে কথাবার্তাগুলো আছে, যেটা 2009 থেকে আজ অবধি আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষায় কথা বলে যাচ্ছি। এবং এই কথার মধ্যে আমার কখনই, যেটা আপনি জিজ্ঞাসা করলেন, যে আমার কখনই এমন ঘটনা হয়নি পরিবেশ পরিস্থিতির কারণে আমি ভয় পেয়েছি, কথা বলিনি, যে কথাটা এই পরিবেশে আমার জন্য বলা প্রয়োজন। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, এই 5 তারিখের পরে আমি প্রথম যে 72 ঘন্টা দেখলাম, এখন হয় কি দীর্ঘ আমাদের রাজ্যে যদি অনুপ্রবেশ ঘটে তাহলে ভারতে কিভাবে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী আশ্রয় নিয়ে আছে। তিনি আপনার এখানে বলেছেন, বেসিক্যালি তিনি বলছেন, আমি জানতে চাই বাংলাদেশের সাথে বিজেপির কোনো ধরনের আভ্যন্তরীণ কোনো বোঝাপড়া আছে কিনা, নাকি রাষ্ট্র টু রাষ্ট্র বোঝাপড়া আছে। দয়া করে আমাদের বলুন, কিসের ভিত্তিতে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে প্রবেশ করার এবং আশ্রয় চাওয়ার অনুমতি দিয়েছিলেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমেই ভারতে প্রবেশ করছে, তারা নিজেরাই এটা বলছে। আপনার গেল রোববার বিজেপির ইশতেহার প্রকাশের সময় অমিত শাহ ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেন। মানে পেস্টা লাগছে কি, আপনার এই অঞ্চলটা বিজেপির কন্ট্রোলে নাই, ঝাড়খণ্ড। তো সেখানে বাংলাদেশ থেকে বা বিভিন্ন সময় অনেকে গিয়া সেখানে আশ্রয় নিয়েছে, যাদেরকে তারা বের করে নেয়। ওই যে মোদির বিতর্কিত নাগরিকত্ব একটা আইন নিয়ে, যেটা নিয়ে সমালোচনা চলছে। তো নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি বলছে যে তোমাদের এই রাজ্যে যে বর্তমান সরকার আছে এরা বিদেশিদের আশ্রয় দিচ্ছে, ভারতীয়রা মানে এই স্টেটটা বাংলাদেশিদের পলাতকদের এখানে আশ্রয় দেয়, দেশের পরিস্থিতি খারাপ করে। তো তখন বলছে ফাইন, আমরা যদি দিই তো তাহলে আপনারা কেন্দ্র সরকার কিভাবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন এটা নিয়ে আবার আলোচনা শুরু হচ্ছে, উত্তপ্ত হচ্ছে ভারতের রাজনীতি। কেউ কেউ আবার বিজেপির বিরুদ্ধে মানে এই ইস্যুটা নিয়ে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে চাচ্ছেন। যদি এই লেভেলে পরিস্থিতি উত্তপ্ত হইতে থাকে তাহলে দেশের আভ্যন্তরীণ রাজনীতিকে ঠিক রাখার জন্য বিজেপি সরকার কি সিদ্ধান্ত নেবে। সময়টা অনেকটা খারাপই যাচ্ছে। কেউ কেউ বলছেন যে এই আন্দোলনের মাধ্যমে হয়তো নতুন করে আরো একটা বিপাকে পড়তে যাচ্ছেন শেখ হাসিনা। ভারত সরকার তাকে আশ্রয় দেওয়ার ইস্যুতে ঝামেলায়ও পড়তে পারেন। তো একটা আনস্টেবল সিচুয়েশনে আছেন। কি ঘটতে যাচ্ছে শেখ হাসিনার কপালে? উইল ফিনিশড, তোমাদের প্রমোশন হবে না, চাকরি থাকবে না, আমাদের পরিবর্তে যদি অন্য দল ক্ষমতায় আসে তাহলে তোমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এইরকম একটা, যাকে বলা হয় প্রকাশ্য অপ্রকাশ্য ভাববাদী একটা হুমকি যারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আছেন তাদের উপর দীর্ঘদিন যাবতীয় কিন্তু বোঝার মতো চেপে আছে। কিন্তু এই যে দুর্নীতি কর্মকাণ্ডগুলো প্রকাশিত হওয়ার পর যখন এই প্রশাসনের সাধারণ লোকজন দেখলো যে দুর্নীতি করে পার পাওয়া যায় না, কাজে আমিও দুর্নীতি করলে পার পাবো না। 2 নম্বর হলো যে দুর্নীতিবাজদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, সরকারের কোনো প্রতিষ্ঠান সরকারি দল কেউ দাঁড়াচ্ছে না এবং দাঁড়াতে পারছে না। এবং থার্ড হলো যে এই দুর্নীতিবাজরা লোকচক্ষুর অন্তরালে চলে যেতে বাধ্য হচ্ছে, পালাতে বাধ্য হচ্ছে এবং প্রকাশ্যে এসে তারা কোনো কিছু করতে পারছে না। তখন কি হচ্ছে, ওই যে প্রশাসনের উপর যে একটা আধিপত্য, প্রভুত্ব, প্রশাসনের উপর তাদের যে একটা থ্রেড যে জিনিসটা ছিল, ওটা এখন একেবারে মিনিমাইজ হয়ে শূন্যতে চলে আসছে। আর শূন্যতে চলে আসলে যেটা হয় সেটা হলো, আপনি ধরুন একটা বেলুন কিনলেন, স্বাভাবিক একটা বেলুন কিনলেন, তো ওর একটা আকৃতি আছে, কিন্তু ওটা যদি আপনি প্রথমে ফুলানোর পরে আবার যদি সেটার বায়ুগুলো ছেড়ে দেন তাহলে দেখুন এটা ঢিল ঢিল হয়ে গেছে, ওটার ইলাস্টিসিটিটা শেষ হয়ে গেছে, দেখতে বিশ্রী এবং কদর্য মনে হয়। ওই আমরা ছোটবেলায় বেলুন, রাজা বেলুন ফুলাতাম, ফুলানোর পরে যখন এটা ছেড়ে দিতাম দেখতে বাজে লাগতো। এখন ওইরকম যারা সেই বিভিন্ন জায়গাতে হর্তাকর্তা সেজে, মানে একটা দেখা গেল ময়ূর
সে বাঘের মতো আকৃতি ধারণ করে আছে, একটা সজারু সিংহের মতো আকৃতি ধারণ করে আছে, একটা শকুন সেই টিয়া পাখির মতো আকৃতি ধারণ করে আছে। তো সেই জিনিসগুলো যখন এখন আসল চরিত্রে ফিরে আসছে তখন আর তাদের কোনো আকৃতি নাই, না তারা টিয়া পাখি, না তারা শকুন, না তারা সজারু, না তারা বাঘ। একটা মধ্যবর্তী কেমন যেন মাতাল অবস্থার মধ্যে এই ক্ষমতাধর শত শত লোকজন সেভাবে পড়ে গিয়েছে। এবং এটি রাজনীতির ময়দানে যে খতগুলো তৈরি করা হয়েছে, খুবই ব্রেকিং নিউজ। এমনকি আমি নিজে অনেকটা আশ্চর্য হয়েছি। তবে ঘটনাটাকে বিশ্লেষণ করলে এখানে দুইটা মোটিভ আছে। প্রথমটা হচ্ছে প্রতিশোধ। আমারে তুমি জেলে পুরাইছো, আমার নেত্রী জেলের মধ্যে ছিল একজন কাজের মেনিয়া, তুমিও জেলে যাবা। আইন বলতে বাংলাদেশে যা আছে সেটা কত প্রকার কি কি, আমরাও আইনের সুষ্ঠু প্রয়োগ করব। যেই ডায়লগগুলা আইনমন্ত্রী দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে, যেভাবে বেগম খালেদা জিয়াকে একটু চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াইছে তার স্বজনরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, তো মাঝে মাঝে একটু দয়াও করবে, যেমনটা খালেদা জিয়ার সাথে হয়েছে ঠিক তেমনটাই হয়তোবা করার পরিকল্পনা। নাকি মোটিভ 2 হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে তিনি কি পার্মানেন্ট বসে যাচ্ছেন, অথবা নতুন যে একটা রাজনৈতিক দল উত্থানের আশঙ্কা করা হচ্ছে, পেছনে কি কোনো সেটেলমেন্ট আছে, পশ্চিমাদের কোনো দিক নির্দেশনা আছে? কারণ নাহিদকে যেভাবে টাইমস ম্যাগাজিনে নিয়ে যাওয়া হয়েছে, বা বাংলাদেশে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি আসবে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকার পতনের আগেই মার্কিন রাষ্ট্রদূত সাবেক যিনি, তার বক্তব্য, সকল কিছু মিলিয়ে একটা টার্নিং মোড় আসতে যাচ্ছে। এই দুইটার একটাই। দর্শক, বিএনপির এই মুহূর্তে যিনি কার্যত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা প্রথম আলোতে আসছে। আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। প্রথম অংশটা খুবই জরুরি। আওয়ামী লীগ ভোট এলে আপত্তি নেই, তো আওয়ামী লীগকে যদি ভোট করতে হয় তাহলে শেখ হাসিনাকে দেশে আসতে হবে। আর পরিস্থিতি এখন যাই থাক, যদি শেখ হাসিনা সত্যি সত্যি বাংলাদেশে আসেন, অপরদিকে শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছেন, বা সজীব ওয়াজেদ জয় বলছেন যে বিচারের মুখোমুখি দাঁড়ানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে শেখ হাসিনা, তিনি বাংলাদেশে আসবেন। এটা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। শেখ হাসিনাও একই কথা বলছেন। ইভেন আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে এই বার্তাটা দেওয়া হচ্ছে। এরই মাঝখানে আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য একটা মেসেজ তো ক্রিয়েট করছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসে, প্রেক্ষাপটটা কিন্তু এখনকার মতন সাধারণ থাকবে না। ধরেন বাংলাদেশে আওয়ামী লীগের যেই পেশি শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে, বা আরও যে শক্তিগুলো আছে, বিভিন্ন সংগঠনগুলো আছে, তারা সবাই কিন্তু দেখবেন গর্ত থেকে হুড়হুড় করে সব বের হয়ে এসেছে, রাজপথে আরেকটা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ তখন তো সরকার পতনের ইস্যু ছিল, এখন তো পতনের ইস্যু নাই, সরকারের নাই, আর পতন হবে কোথায়? একটা জীবন মরণ লড়াই কিন্তু এটা আওয়ামী লীগের জন্য, বেঁচে থাকার জন্য, বা মাঠের মধ্যে এলাকায় নিজের ব্যবসা বাণিজ্য বাড়িঘর সেফটি রাখার জন্য যে আশঙ্কাটা পাচ্ছে, আওয়ামী লীগ জীবন মরণ যুদ্ধ হিসাবে কিন্তু এটাকে ফেস করবে। তো তার মানে শেখ হাসিনাকে দেশে আসতে হবে, আর দেশে আসার জন্য তিনি মানসিক প্রস্তুত, বার্তাটা কিন্তু এমনই চলে আসছে। অপরদিকে যখন বিএনপি বলছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য, আমরা তো এটাকে আলাদা নিতে পারি না, যেটা তারেক রহমানের বক্তব্য না বা বিএনপির বক্তব্য না, যেহেতু তিনি দলটির মহাসচিব, তার বক্তব্য অবশ্যই দলীয় বক্তব্য হিসেবে আমরা কাউন্ট করে নিচ্ছি। তো আওয়ামী লীগ ভোটে আসলে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। এখন বাংলাদেশে আসার পরে প্ল্যান বি এটা হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তাকে গ্রেপ্তার করবে, আর তার শাস্তির জন্য শাহবাগের মতন আরেকটা মঞ্চ হইতে পারে, সার্জিস হাসনাতরা নেমে যাবে রাজপথে, ছাত্ররা নেমে যাবে, সংঘর্ষ হইতে পারে, আবার নাও হইতে পারে। তো সকল কিছু মিলে একটা কঠিন শাস্তির মুখোমুখি তাকে করতে হবে। কারণ এখানে মির্জা ফখরুল ইসলাম একটা কিন্তু লাগাইছেন, তবে গণহত্যার বিচার হতে হবে। এখন আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগ আগে থেকে রেডি। বিএনপির কিন্তু একটা পজিটিভ বার্তাও পাঠাই দিয়েছিল সজীব ওয়াজেদ জয় জনাব তারেক রহমানকে নির্বাচন নিয়ে। হ্যাঁ, তো নির্বাচনে যদি আসতে চায় তাহলে ভোটের মাঠে এটা একটা নেগেটিভ হবে জামাতের জন্য, যেই ভোটটা তারা পাওয়ার কথা, এখানে আরেকটা বিভাজিত হবে। আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং শেখ হাসিনাকে দেশে এনে কি করা হবে। আপনারা তো জানেন শেখ হাসিনা দেশের মধ্যে যে শাসন কার্য চালিয়ে গিয়েছিল তার কিন্তু মানে শাস্তি দেওয়া হবে। সে ভারতের মধ্যে পালিয়ে রয়েছে, এবং সে যখনই দেশে আসবে তাকে কি করা উচিত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।